হ্যালো ভিউয়ার্স, 2024 সালের প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি পদক পেয়েছিল কোন দেশ জানেন? আমেরিকা, এরপর চীন। পুরো পয়েন্ট টেবিলটা যদি দেখেন তাহলে 35 নম্বরে একটি দেশের নাম আছে, নামটি চাইনিজ তাইপে। প্রশ্ন হলো, এই চাইনিজ তাইপে আবার কোন দেশ? ওদিকে পুরো লিস্ট খুঁজে তাইওয়ান নামটি পাবেন না। আসলে এই চাইনিজ তাইপেই হলো তাইওয়ান। দুনিয়ার উন্নত দেশগুলোর একটি এই তাইওয়ান। উইকিপিডিয়া থেকে দেখা যায় পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী জিডিপি হিসাব করলে এই মুহূর্তে তাইওয়ান দুনিয়ার 20তম বৃহৎ অর্থনীতি, মাথাপিছু আয় 72,000 মার্কিন ডলার এবং বিশ্বে 15তম। আমরা তাইওয়ানকে তাইওয়ান বলে ডাকলেও তাইওয়ানের অফিসিয়াল নাম কিন্তু রিপাবলিক অফ চায়না। জি হ্যাঁ, মাথায় রাখবেন, এই পৃথিবীর বুকে দুইটি চীন আছে। একটি কমিউনিস্ট পার্টি শাসিত পিপলস রিপাবলিক অফ চায়না তথা গণচীন, আরেকটি রিপাবলিক অফ চায়না বা তাইওয়ান। অলিম্পিকে এখন যার নাম চাইনিজ তাইপে। তাইওয়ান এবং চীনের সম্পর্কটা একেবারে শর্টকাটে বোঝানোর জন্য কাল্পনিক একটি চিত্র তুলে ধরি। ধরুন, বাংলাদেশে একটি পলিটিক্যাল দল এবিসি পার্টি ক্ষমতায় আছে। বিরোধী দল XY পার্টি যুদ্ধ শুরু করলো দেশ দখলের জন্য এবং দেশ দখল করে নিল। এবিসি দলটি পালিয়ে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গাড়ল। এখন এমন একটা সিচুয়েশন হলো, গোটা বাংলাদেশ চলে গেল XY পার্টির দখলে, কিন্তু এবিসি পার্টি টিকে থাকলো সেন্ট মার্টিন আইল্যান্ডে। সেখানে তারা তাদের স্টাইলে সরকার চালাতে লাগলো। অর্থাৎ বাংলাদেশ হয়ে গেল তখন দুটি ভার্সন, XY শাসিত মেইনল্যান্ড বাংলাদেশ আর এবিসি পার্টি শাসিত সেন্ট মার্টিন আইল্যান্ডের ছোট্ট আরেকটি বাংলাদেশ। কমিউনিস্ট শাসিত চীন আর তাইওয়ানের বিষয়টি মোটা দাগে ঠিক তেমনই। আমার পূর্ববর্তী ভিডিও স্টোরি অফ তাইওয়ানে সেই ইতিহাস আমি বিস্তারিত বলেছি। ওই ভিডিওটার লিংক এই ভিডিওর শেষে দেওয়া থাকবে, দেখলে অনেক কিছু জানতে পারবেন। ছবিতে দেখতে পাচ্ছেন রিপাবলিক অফ চায়না তথা তাইওয়ানের পতাকা, অথচ অলিম্পিকে তারা নিজ দেশের পতাকাও ক্যারি করতে পারে না। ক্যারি করে তাদের সিম্বল সম্বলিত অলিম্পিকের পতাকা। তাদের অ্যাথলেটদের পোশাকেও সরাসরি তাইওয়ানের পতাকা আপনি দেখবেন না, বুকে দেখবেন সেই লোগোটা। আবার ছবিতে দেখুন, মেডেল অ্যাওয়ার্ডিং সেরিমনিতে জাতীয় সঙ্গীত গাওয়া যখন হয় তখন পতাকা তোলা হচ্ছে। পতাকাগুলোর অবস্থান দেখেই বোঝা যাচ্ছে তাইওয়ানের কেউ একজন গোল্ড মেডেল পেয়েছে, আর চীন ও মালয়েশিয়ার প্রতিযোগী ব্রোঞ্জ এবং সিলভার পদক পেয়েছে। এখানেও তাইওয়ানের নিজস্ব পতাকা তোলা হচ্ছে না, হচ্ছে সেই লোগো সম্বলিত পতাকা। ইনফ্যাক্ট গত 120 বছরে 6 বার অলিম্পিকে ভিন্ন ভিন্ন নামে পার্টিসিপেট করতে বাধ্য হয় তাইওয়ান। কারণগুলো এবার বলতেছি। 1895 সাল থেকে 1945 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়কাল পর্যন্ত জাপানের দখলে ছিল তাইওয়ান। ফলাফল, ওই সময়ে অলিম্পিকে তাইওয়ানের মানুষ অংশগ্রহণ করত জাপানিজ পরিচয়ে। নিজেদের জাপানিজ নামও রাখত তারা, যেমন চো শিং শিয়েন, যার জাপানিজ নাম সেইকেনচো। তাইওয়ানের এই ভদ্রলোক 1932 এবং 1936 সালে অলিম্পিকে জাপানের হয়ে অংশগ্রহণ করেছিলেন। সে সময় তাইওয়ানের প্রায় সকল মানুষেরই নিজের একটা রিয়েল নামের পাশাপাশি জাপানিজ নামও থাকতো। তাইওয়ানের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টিসিপেটও করেছিল জাপানের হয়ে, ঠিক যেমন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা ভারতীয়রা ব্রিটেনের হয়ে ইউরোপে যুদ্ধ করতে যেত। 1945 সালে তাইওয়ান আবার চলে যায় চীনের মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে, অর্থাৎ রিপাবলিক অফ চায়না সরকারের নিয়ন্ত্রণে। এখানে বলে রাখি, 1912 সালে সিংহাই রেভলিউশনের মধ্য দিয়ে রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত হয় আজকের চীনের মূল ভূখণ্ডে। 1912 সাল থেকে 1949 সাল পর্যন্ত রিপাবলিক অফ চায়না চীনের মূল ভূখণ্ডতেই ছিল। ওই সময়কালে বহু ঘটনা ঘটে, যা আমার ওই স্টোরি অফ তাইওয়ান ভিডিওতে পাবেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে চীনের মূল ভূখণ্ডে কমিউনিস্ট পার্টি এবং কুইমিনতাং অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি শুরু করে নিজেদের ভিতরে চীন দখলের যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমারা ROC-কে সমর্থন জানায়।
1945 সালে আরওসি হয়ে যায় জাতিসংঘের সদস্য এবং যেন তেন সদস্য নয়, রীতিমতো সিকিউরিটি কাউন্সিলের 5 সদস্যের একটি। 1948 সালে লন্ডন অলিম্পিকে আরওসি এর পতাকা ও দেশের নাম চায়না হিসেবে 31 জন চাইনিজ অলিম্পিকে অংশগ্রহণ করে। এদের কেউ কেউ ছিল চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা, কেউ ছিল তাইওয়ানের বাসিন্দা। যেমন চেং ইংলং 400 মিটার দৌড়ে অংশগ্রহণ করেন, তার জন্ম তাইওয়ানে। আবার লু এনগু ম্যারাথনে অংশগ্রহণ করেন, যার জন্ম চীনের মূল ভূখণ্ড সাংহাইয়ে। চীনের মূল ভূখণ্ডে গেরিলা যুদ্ধ চালাতে থাকে কমিউনিস্ট সেনারা। 1949 সালে মাও জেডংয়ের চাইনিজ কমিউনিস্ট পার্টি চীনের মূল ভূখণ্ড থেকে চেং কাই শেকের ন্যাশনালিস্ট দল অর্থাৎ কুইমিংতাংদের বিতাড়িত করে এবং গণচীন বা পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠিত করে। অন্যদিকে কুইমিংতাং সরকার এসে আশ্রয় পায় তাইওয়ানে অর্থাৎ ফরমোসা দ্বীপে। দ্বীপটি থেকে যায় রিপাবলিক অফ চায়না হয়েই, যা আজকে তাইওয়ান। বাই দ্য ওয়ে, তাইওয়ান শব্দটি এসেছে কিভাবে সেটাও একটু বলে রাখি। 1642 সালে ডাচরা আজকে তাইওয়ান অর্থাৎ ফরমোসা দ্বীপ নিয়ন্ত্রণে নিয়েছিল। দ্বীপটির দক্ষিণ পশ্চিম অংশে ডাচরা ট্রেডিং পোস্ট খুলেছিল। সেখানে ফরমোসা দ্বীপের আদিবাসী টেভন জনতার বসবাস। ডাচরা তাদের তাইয়ান বা তাইওয়ান বলে ডাকত। এরপর 1684 সালে চীনের মূল ভূখণ্ডে চিং ডাইনেস্টি ফরমোসা দ্বীপটিকে তাইওয়ান বলে প্রথমবারের মতো অফিসিয়ালি উল্লেখ করতে শুরু করে। যাই হোক, 1949 সালের পর চীন এবং তাইওয়ানের ভিতরে বেশ কিছু সংঘাত বা যুদ্ধ সংঘটিত হয়। চীনে মাও জেডং আর তাইওয়ানের ক্ষমতায় তখন চেং কাইশেক। পশ্চিমারা স্বাভাবিকভাবেই ক্যাপিটালিস্ট তাইওয়ানকে সমর্থন জানায়। 1 বছর পরই কোরিয়ান যুদ্ধ শুরু হয়। সেখানে আমেরিকা সরাসরি ইনভলভ হয় আর চীন সরাসরি উত্তর কোরিয়ার হয়ে ইন্টারভিন করে। ওদিকে মাও সেতুংয়ের চীন তখন জাতিসংঘের সদস্যপদও নিতে পারেনি। জাতিসংঘে চীন বলতে তখন কেবলই বোঝাতো রিপাবলিক অফ চায়না অর্থাৎ আজকের তাইওয়ান। 1952 সালে সোভিয়েত ইউনিয়ন আর কমিউনিস্ট চীন অলিম্পিকে অংশগ্রহণ করে। ফিনল্যান্ডে অনুষ্ঠিত সেই অলিম্পিকে কমিউনিস্ট চীন অর্থাৎ পিআরসি অংশগ্রহণ করাতে আরেক চায়না অর্থাৎ আরওসি তথা আজকে তাইওয়ান অলিম্পিক বয়কট করে। মনে রাখবেন, দুই চীনই দাবি করে তারাই রিয়েল চীন। পরবর্তী অলিম্পিকে আবার তাইওয়ান ফিরে আসে চীন হিসেবে। 1960-এর অলিম্পিকেও তাইওয়ান কম্পিট করে নিজেদের পতাকা নিয়ে। 1964 সালের অলিম্পিকে অফিসিয়ালি তাইওয়ানকে ডাকা হয় ফরমোসা এবং তাইওয়ান নামে। আমেরিকাকে যেমন স্কোরবোর্ডে শর্টকাটে ইউএসএ লেখা হতো, তাইওয়ানের জন্য লেখা হতো TWN। তাইওয়ান কিন্তু তাদের এই তাইওয়ান নামটি পছন্দ করেনি। আফটার অল তাদের দাবি তারা তো রিয়েল চায়না। আরওসি ইনফ্যাক্ট এই নামটি গ্রহণ করেনি। তারা নামকরণের বিষয়ে তখন প্রোটেস্ট করে। এই নামটি যদি তারা তখন অফিসিয়ালি গ্রহণ করে নিত তাহলে ইতিহাস হয়তো ভিন্ন রকম হইতো, কিন্তু গ্রহণ করেনি। কারণ তখনও তাইওয়ানের মানুষের ধারণা কমিউনিস্টদের হারিয়ে আরওসি আবার পিআরসি দখল করে নেবে অর্থাৎ মূল ভূখণ্ড দখল করে নেবে। ওদিকে বিশ্ব বদলে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়নের সাথে কমিউনিস্ট চীনের সম্পর্ক খারাপ হতে শুরু করে এক পর্যায়ে, আর আমেরিকা এই সুযোগে কমিউনিস্ট চীনের সাথে সম্পর্ক নর্মালাইজ করার জন্য উঠে পড়ে লাগে। মধ্যস্থতায় চলে আসে পাকিস্তান। 1971 সালের এপ্রিলে আমেরিকার টেবিল টেনিস টিম কমিউনিস্ট চীনে যায় ডিপ্লোমেসির অংশ হয়ে। যে কমিউনিস্ট চীন ছিল আমেরিকার জন্য একরকম নিষিদ্ধ দেশ, সেই চীনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ও তার বিখ্যাত উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সম্পর্ক উন্নয়ন শুরু করলেন। আমেরিকা চাইলে কত কিছুই তো হয়। শত্রুর শত্রু আমার বন্ধু পলিসিটি ছিল ঠিক তেমনই। 1971 সালের অক্টোবর মাসে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে পাশ হয় রেজলিউশন 2758। তাইওয়ান অর্থাৎ রিপাবলিক অফ চায়নাকে সরিয়ে জাতিসংঘের সদস্য পদ ট্রান্সফার হয় পিপলস রিপাবলিক অফ চায়নার কাছে, অর্থাৎ চেং কাই শেকের ক্যাপিটালিস্ট চায়না আউট আর মাও সেতুংয়ের কমিউনিস্ট চায়না ইন। যে তাইওয়ান ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, তাদের এখন কোনো ইউএন মেম্বারশিপই নেই। এবার খেয়াল করুন নামকরণের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তাইওয়ান যদি নিজের অফিসিয়াল নাম তাইওয়ান করত,
তাহলে আলাদা একটি দেশ হিসেবে তাইওয়ানকে তখন ট্রিট করা হইতো, চীনের আলাদা ভার্সন হিসেবে নয়। কমিউনিস্ট চীনের সাথে পশ্চিমাদের সম্পর্ক যত বেশি নর্মাল হতে শুরু করে, তাইওয়ান তত বেশি পলিটিক্যাল লেভারেজ হারাতে শুরু করে। চাইনিজরা উঠে পড়ে লাগে অলিম্পিক থেকে তাইওয়ানকে বের করে দেওয়ার জন্য। যদিও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি চেয়েছিল তাইওয়ান অলিম্পিকে রিপাবলিক অফ চায়না হিসেবেই পার্টিসিপেট করুক, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো খোদ পশ্চিমা দেশগুলোই ভেটো দেয়। বর্তমান ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা ছিলেন কানাডার সেই সময়ের প্রধানমন্ত্রী। তিনি একটি কমেন্ট করেছিলেন, কমেন্টটি হলো, উই লাভ দ্য তাইওয়ানিজ, উই জাস্ট ডোন্ট কল দেম চাইনিজ। 1980 সালের মস্কো অলিম্পিক তাইওয়ান বয়কট করে, কিন্তু এসব বয়কট করে আর লাভ কি? ততদিনে চীনের সাথে আমেরিকার সম্পর্ক বেশ ভালো মতো তৈরি হয়েছে। ফলাফল 1984 সালের অলিম্পিকে অদ্ভুত এক নাম নিয়েই তাইওয়ানকে পার্টিসিপেট করতে হয়, আর নামটি হলো চাইনিজ তাইপে। সে হতে এখন পর্যন্ত এই নামেই অলিম্পিকে খেলতে হয় তাইওয়ান দ্বীপটির নাগরিকত্ব ও পাসপোর্টধারী মানুষদের, তারাও কিন্তু চাইনিজই। ওদিকে চীন এবং তাইওয়ানের পলিটিক্যাল টেনশন কিন্তু একটুও কমেনি, উল্টা প্রতিনিয়ত বাড়তেছে। চীন ও তাইওয়ানের চলমান বৈরিতা ও জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে বিস্তারিত জানবেন আমার পরের ভিডিওতে। ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল বিষয় ও জিওপলিটিক্স নিয়ে নানাবিধ বিষয়ক আলোচনা নিয়ে আমি আসব আমার এই চ্যানেলে। আপনার আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করুন, নতুন কিছু জানবেন। আর না হলে টিকটকে গান বাজনা দেখুন, চয়েস আপনার। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।